হ্যালো। পিডিএফ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি একটু জানাবেন? একটু মেসেজে জানাবেন। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওকে। তো আগের দিন আমরা ভূমিরূপ উদ্ভবের যে প্রক্রিয়া আছে, বিবর্তনের যে প্রক্রিয়া আছে, সাইকেল অফ ইরোশন, সেটা শুরু করেছিলাম। পেঙ্কের তত্ত্ব এবং ডেভিস পেঙ্কের যে মূল পার্থক্যগুলো, তার গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন টার্ম, ফ্যাকচুয়াল ইনফরমেশন, সেগুলো আমরা জেনেছি। আজকে এর পরবর্তী অংশ, এলসি কিং, যেটাকে আমরা থিওরি অফ পেরিপ্লেনেশন বলি। সেইটা আমরা এখানে আলোচনা করব। থিওরি অফ পেরিপ্লেনেশন। তো এলসি কিং, উনি আফ্রিকার ভূমিরূপের অভিজ্ঞতা নিয়ে তার তত্ত্বের অবতারণা করেন, অর্থাৎ সেখানে তিনি সমীক্ষা চালান এবং তার তত্ত্বটা তিনি রচনা করেন। পরবর্তীকালে যদিও যেখানে জল আছে সেখানেও এই তত্ত্বটা প্রয়োগ করেছেন, কিন্তু মূলত শুষ্ক অঞ্চলেরই ক্ষয়চক্রের কথা কিং কিন্তু বলেছেন, কারণ আফ্রিকাতেও তিনি যেখানে এই তত্ত্বটা দাঁড় করিয়েছিলেন সেটাও কিন্তু একটা শুষ্ক অঞ্চলই ছিল। তো শুষ্ক অঞ্চল, সেখানে এই তত্ত্বটাকে আমরা স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল এটাও বলে থাকি। তো এই যে বিভিন্ন ধরনের নাম, বিভিন্ন ধরনের পরিচয়, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, যেটা কিনা ভৃগুতটের পশ্চাৎ অপসারণ। অর্থাৎ আমরা এর আগে জেনেছি যে পেঙ্কের যে তত্ত্ব, পেঙ্কের তত্ত্ব থেকে পেঙ্কের যে ভৃগুতটের পশ্চাৎ অপসারণের ধারণা ছিল, পেঙ্ক যেটার অবতারণা করেছিলেন, যেটাকে সমস্ত ভৌগোলিকরা আলাদা মর্যাদা দিয়েছেন, কারণ তিনি এটার কথা প্রথম বলেছিলেন। তো সেখান থেকেই কিং তার মতবাদটা নিয়েছিলেন, তার মতবাদের মূল বিষয়টা নিয়েছিলেন। তো ভৃগুতটের পশ্চাৎ অপসারণ, এবং তার ফলে এটাকেই আমরা বলছি থিওরি অফ পেরিপ্লেনেশন বা প্যারালাল রিট্রিট অফ স্কার্প। স্কার্প মানে ভৃগু, উঁচু ঢালু অংশ ভৃগু, এবং প্যারালাল রিট্রিট, প্যারালাল রিট্রিট সমান্তরাল পশ্চাৎ অপসারণ। তো এই তিনটে নামেই আমরা কিন্তু এলসি কিং এর যে কোনো জায়গাতে যে কোনো প্রশ্ন এই তিনটে নামে আসতে পারে, যে এটা কার তত্ত্ব বা এটা কোন অঞ্চলের তত্ত্ব, শুষ্ক অঞ্চলে। তো স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল, যেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল। তো এই এপিজেন মানে কি? এপিজেন মানে হচ্ছে অন দ্য সারফেস, অন দ্য সারফেস, অর্থাৎ একটা ভূপৃষ্ঠ, একটা ভূপৃষ্ঠ রয়েছে, তার যে আশপাশের বায়ুমণ্ডল এবং ক্ষয় কার্য, তার ফলে যে ভূমিরূপের পরিবর্তন হচ্ছে। বায়ুর কেন? কারণ আমরা প্রথমেই বলেছি যে এটা একটা শুষ্ক অঞ্চলের ক্ষয় প্রক্রিয়া, ক্ষয়চক্রটা শুষ্ক অঞ্চলের
তো এই জন্যে এটাকে আমরা শুধু বায়ুমণ্ডল দিয়ে মূলত এটাকে বলছি। নদী অবশ্যই আছে, কিন্তু সেখানে বায়ুর কাজেরও একটা প্রভাব দেখা যাচ্ছে। তো এটা অন দ্য সারফেস এপিজেন, সেখানে ভূমিরূপের বিবর্তন হচ্ছে, বায়ুর কাজও হচ্ছে, এবং ধীরে ধীরে ভূমিরূপটা, ভৃগুতটটা সরছে, ভৃগুতটের পশ্চাৎ অপসারণ হচ্ছে। এটাকেই কিং বলছেন স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল। সুতরাং এপিজেন এই শব্দটার মিনিং থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, প্যারালাল রিট্রিট, ঠিকই বলেছেন। তো এই যে মিনিং গুলো, এই যে টার্ম গুলো, আবারও বলছি, আগের দিনও যেটা বলেছি, যে এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। এটা হলো এবার মতবাদের শর্ত। যে কোনো থিওরি যেমন শর্ত থাকে, এখানেও সেরকম শর্ত রয়েছে। তিনি মরুপ্রায় অঞ্চলে ক্ষয়চক্রটার বলেছেন কথা। তো সেখানে খাড়া ক্ষয়জাত পাহাড় বা উচ্চভূমি থাকবে, খাড়া ঢালযুক্ত ক্ষয়প্রাপ্ত উচ্চভূমি, যেটার আকৃতি ক্ষয়ের হার এবং শিলার প্রকৃতির উপর নির্ভর করে। শিলা যেমন হবে সেইভাবে সেটা ক্ষয় পাবে। স্বাভাবিক কথা, সাধারণ কথা। ক্ষয়কাজ যদি কম হয় তাহলে সেখানে মেশা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ টেবিলাকৃতি ভূমিরূপ দেখা যাবে যদি ক্ষয়কাজ কম হয়। যদি ক্ষয়কাজ বেশি হয় তাহলে সেখানে বিউট দেখা যাবে, আরো ক্ষয়ে গেলে বিউট। আরো যদি ক্ষয় পায় তাহলে সেখানে দেখা যাবে ইনসেলবার্জ, ঢিবি, বিভিন্ন ঢিবি, বিচ্ছিন্ন বিভিন্ন বিভিন্ন জায়গাতে ছড়ানো ছিটানো ঢিবি। ইনসেলবার্জ, সেই জায়গাটা আরো ক্ষয় হচ্ছে, স্বাভাবিক সময়ের সাথে সাথে আরো ক্ষয় হবে। ইনসেলবার্জ পরিণত হবে বর্নহার্টে, বর্নহার্ট, এবং বর্নহার্টও যখন আরো ক্ষয়ে যাবে তখন সেটা ক্যাসল কাপিজ হিসেবে অবস্থান করবে। এবং এই যে ক্যাসল কাপিজ, এইটা হচ্ছে আমরা বলতে পারি বোল্ডার। অর্থাৎ সেই যে মেসা ছিল, মেসাও তো ক্ষয়ের কারণেই হয়েছে, তার আগে একটা উঁচু মালভূমির মতো ছিল বা পার্বত্য একটা অঞ্চল, পাহাড়ি অঞ্চল ছিল, সেটা ক্ষয় পেয়ে মেসাতে পরিণত হয়েছে, টেবিলাকৃতি ভূমিরূপে পরিণত হয়েছে। মেশা ক্ষয় পেয়ে বিউটে পরিণত হয়েছে। এবং এই হাইরার্কিটা মনে রাখবেন, মেসা থেকে বিউট, বিউট থেকে ইনসেলবার্জ, ইনসেলবার্জ থেকে বর্নহার্ট, বর্নহার্ট থেকে ক্যাসল কাপিজ। হ্যাঁ, ঠিকই বলেছেন, ইনসেলবার্জের মাথা গোলাকার হলে বর্নহার্ট বলে। মূল বিষয়টা হচ্ছে ইনসেলবার্জও কিন্তু ক্ষয় পাচ্ছে। ইনসেলবার্জ ক্ষয় পেয়ে তবে কিন্তু বর্নহার্ট তৈরি হচ্ছে। মাথা গোলাকার ঠিক আছে, কিন্তু মূলত বিষয়টা হচ্ছে ক্ষয় পাচ্ছে। ঠিক আছে, বারবার যেটা বলছি যে হাইরার্কিটা মনে রাখবেন, মেসা, বিউট, ইনসেলবার্জ, বর্নহার্ট, ক্যাসেল কাপিজ। এবং যখন ক্যাসেল কাপিজে চলে আসছে তারপরে এবার ভূমিরূপটা অবলুপ্ত হবে। শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে অবলুপ্ত হতে চলেছে। তার আগে সেখানে সেই ভূমিরূপটাতে বোল্ডার হিসেবে, অর্থাৎ কিছুটা শিলা খণ্ড টুকরো এদিক ওদিক ছড়ানো ছিটানো, ক্যাসেল কাপিজ অবস্থান করছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। আর কি না, এখানে ভৃগু ঢালটা খাড়া হয় এবং উচ্চভূমি কমে আসে, ছোট হয়ে আসে, এবং ঢালের পাদদেশে কি দেখা যায়, পেডিমেন্ট দেখতে পাওয়া যায়। পাদদেশীয় যে সমতল অংশ সেটার নিচে দেখতে পাওয়া যায়, এবং ঢাল হয় 15 থেকে 30 ডিগ্রি। ভৃগুর যে ঢাল সেটা এরকম হয়।
পেডিমেন্ট ট্র্যাপেন একটা উঁচু ভূমিরূপ রয়েছে, তার নিচে নদী উপত্যকা আছে, এবং যে উপত্যকাটার ঢাল 6 ডিগ্রির কম এবং কিছুটা উত্তল প্রকৃতির, সেই পার্বত্য অঞ্চলের ক্ষয়জাত পার্বত্য পাদদেশ, সেটা পেডিমেন্ট ট্রাপেন বলা হয়। অর্থাৎ পেডিমেন্ট মানে পর্বতের পাদদেশ, যেখানে কিছুটা সঞ্চয়জাত ভূমিরূপ আছে, কিছুটা শিলাখণ্ড রয়েছে, নদী উপত্যকার সঞ্চয় করা পদার্থ রয়েছে, যে কারণে সেই জায়গাটা কিছুটা উত্তল প্রকৃতির হয়। পেডিমেন্ট ট্রাপেন উত্তল প্রকৃতির হয়, সঞ্চয়জাত হয়, সেই জায়গাটাকে আমরা বলছি পেডিমেন্ট ট্রাপেন, এবং ঢাল হচ্ছে 6 ডিগ্রির কম হয়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এতগুলো বৈশিষ্ট্য আমরা পাচ্ছি এই টার্মটার, পেডিমেন্ট ট্রাপেন, এটা আমাদের মনে রাখতে হবে, প্রশ্ন হতে পারে এখান থেকে। খুব যত্ন সহকারে এই পুরো অধ্যায়টা পড়বেন। আবারও বলছি, ডিটেল এখানে লেখা আছে, খুব সহজ করে লেখা আছে নোটসের মধ্যে। আপনাদের নোটসটা দেয়া হয়ে গেছে, আপনারা পুরোটা কিন্তু খুব ভালো করে দেখে নেবেন। আচ্ছা, এবার যখন ভৃগুতরটা পেছন দিকে সরছে, তখন বিভিন্ন রকম ঢাল দেখা যাচ্ছে। অবতল ঢাল, তারপরে ওয়েনিং ঢাল, মুক্ত ঢাল একদম উপরের অংশ, তারপরে সব থেকে যে ঢালু অংশ উপরে, তাকে বলা হচ্ছে ওয়েনিং ঢাল, এবং তারপর হচ্ছে অবতল ঢাল। হলো, ছবিটা বুঝতে পেরেছেন আশা করছি। এবার কিং এর যে ক্ষয়চক্র, এখানেও 3টে পর্যায় দেখা যায়: যৌবন, পরিণত, বার্ধক্য। যৌবন পর্যায়ে প্রথমে কি হয়? পেরিপ্লেনের উত্থান হয়, অর্থাৎ যে সমতল অংশ ছিল সেটার উত্থান হয় এবং ভৃগু তৈরি হয়। ভৃগু মানে উঁচু খাড়া পার্বত্য অংশ, সেটা ভৃগু। এবং ধীরে ধীরে নদীর কাজ সেখানে শুরু হয়, বায়ুরও কাজ শুরু হয়, নদী নিম্নক্ষয় করতে থাকে, ভৃগুর পাদদেশ, সেখানে ক্ষয়জাত ভূমির তৈরি হয়, যেটাকে পেডিমেন্ট বলে, আমরা একটু আগেই পড়েছি পেডিমেন্ট। এবং যৌবন পর্যায়ের শেষ দিকে পেডিমেন্টটা কিন্তু তৈরি, কারণ এটা ক্ষয়ের ফলে তৈরি হচ্ছে। এবার যে জলবিভাজিকাগুলো ছিল, দুটো নদীর মধ্যবর্তী উঁচু এলাকা, সেটা ছোট হয়ে আসে, কারণ পার্শ্বক্ষয় হচ্ছে, এবং আলটিমেটলি সেটা ইনসেল বার্জে পরিণত হয়। ইনসেল বার্জ ক্ষয় পেয়ে গম্বুজ, অর্থাৎ সেই গোলাকার মস্তক বিশিষ্ট অংশে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে বর্নহার্ড। বর্নহার্ড যখন ক্ষয়ে যাচ্ছে, বোল্ডারে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্যাসেল কাপিজ, যেটা একটু আগে আলোচনা করেছি। এবং এটা কিন্তু পুরোটাই ঘটে যাচ্ছে যৌবন পর্যায়ে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যৌবন পর্যায়েতেই এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, এই ভূমিরূপগুলো প্রত্যেকটাই যৌবন পর্যায়ে হয়ে যাচ্ছে, ক্যাসেল কাপিজে পর্যন্ত পরিণত হয়ে যাচ্ছে শেষের অবস্থার দিকে। তাহলে এই ঘটনাগুলো ঘটলো। পরিণত পর্যায়ে কি হচ্ছে না, ইনসেল বার্জগুলো সংকুচিত হয়ে আসছে, ক্যাসেল কাপিজ পরিণত হচ্ছে আলটিমেটলি শেষের দিকে, ক্যাসেল কাপিজ হলো, এবং সেটা কিন্তু অবলুপ্ত হচ্ছে। অবলুপ্ত হওয়া মানে কি? ইনসেল বার্জের সংখ্যা কমে যাচ্ছে,
এবার এখানে কিছু ছোট ছোট অবশিষ্ট পাহাড় মাঝে মধ্যে দেখা যায়, এবং যে বন্ধুরতাটা শুরু হয়েছিল সেই অবশিষ্ট পাহাড়ই শুধুমাত্র সেই বন্ধুরতা রেখে দেয়, বাকি কিন্তু আর কিছু এখানে থাকে না, অবশিষ্ট পাহাড় এখানে থাকছে। এরপর বার্ধক্য পর্যায়, এখানে ক্ষয়জাত পাহাড়ও থাকছে না, বন্ধুরতা একেবারেই কমে যাচ্ছে, এবং আলটিমেটলি এটা 5 থেকে 10 ডিগ্রি ঢাল হয়ে অবস্থান করছে, এবং এটাকেই বলা হচ্ছে পেডিপ্লেন। এবং এই পেডিপ্লেনই হচ্ছে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে তৈরি ভূমিরূপ, পেডিপ্লেন। তাহলে এই হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঘটনা এবং তার সাথে জড়িত বিভিন্ন ভূমিরূপ। তাহলে এই যে আলোচনাটা করলাম এতক্ষণ, এটুকু বুঝতে পেরেছেন? বলুন, তারপরে আমি পরবর্তী পর্যায়ে যাব। একটু মেসেজ করে আমাকে জানিয়ে দিন, বা কিছু বোঝার অসুবিধা থাকলে, জানার থাকলে আমাকে বলতে পারেন, মেসেজ করে দিন একটু। বেশ, ঠিক আছে, তাহলে এই পোর্শনটা এরকম। এরপর এই চার্টে একটু দেখে নেবেন, যৌবন পর্যায়ে রাভাইন, পলল শঙ্কু দেখা যায়। পলল শঙ্কু দেখা যাবে স্বাভাবিক প্রথম পর্যায়ে, যেহেতু উপরে ক্ষয়িত পদার্থগুলো নিচে এসে জমা হচ্ছে ভৃগুর তলদেশে, তখন সেখানে পলল শঙ্কু দেখা যাবে। এছাড়া নালী ক্ষয় দেখা যাবে, কারণ শুকনো অঞ্চল, শুষ্ক অঞ্চল। প্লায়া দেখা যাবে, হ্রদ প্লায়া, জল বিভাজিকা দেখা যাবে সংকীর্ণ, এবং বালিয়াড়ি দেখা যাবে, যেটু মরুপ্রায় অঞ্চল। ম্যাচিও স্টেজে অনেকটাই ভূমিরূপ সমতল হয়ে আসবে, উপত্যকা প্রসারিত হবে, পেডিমেন্ট দেখা যাবে, আলটিমেটলি পেডিমেন্ট শুরু হবে, দেখতে পাবো আমরা বিভিন্ন জায়গাতে। বাজাদা দেখা যাবে, আর একটু ঢাল কম, বাজাদার ঢাল কম আর একটু, প্লায়ার আগের অংশ বাজাদা। নদীগ্রাসও দেখা যাবে, একটা নদীর আরেকটা নদী উপত্যকাটা ক্যাপচার করে নেবে, গৌর দেখতে পাবো আমরা। আর ওল্ড স্টেজে ইনসেলবার্জ, বালিয়াড়ি, সমপ্রায় ভূমি, বায়ুতাড়িত গর্ত, যেটাকে আমরা ডিফ্লেশন হলো বলি। ডিফ্লেশন, ধীরে ধীরে বায়ুর কাজের ফলে একটা 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 গর্ত নিচু হতে থাকে, ডিপ্লেশন, যেটাকে ব্লো আউটও বলা হয়। তো সেইগুলো আমরা এই পর্যায়ে দেখতে পাবো। তাহলে ভূমিরূপগুলো আমরা দেখে নিলাম, কোন পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয়। এই চার্টটাও খুব ভালো করে তৈরি করে নেবেন, সরাসরি এখান থেকে প্রশ্ন হয়। আর কি? এরপর আমরা সমালোচনাতে চলে যাব। সমালোচনাতে চলে যাব যে এটা তিনি আফ্রিকাতে সমীক্ষাটা করেছিলেন, কিন্তু আফ্রিকার জলবায়ুর সাথে অনেক জলবায়ুর মিল নেই। এবার যেখানে একটা হিমবাহের কার্যকলাপের সাথে যুক্ত ছিল,
সেখানেও কিন্তু এরকম ধরনের সমপ্রায় ভূমি দেখা যেতে পারে। উৎপত্তির মূল সূত্রই হচ্ছে ক্ষয়জাত সমপ্রায় ভূমি। কিন্তু এই যে ঢালটা, এটা কিন্তু আগের জলবায়ুর উপর নির্ভর করে না। কি ধরনের হিমবাহ সমন্বিত জলবায়ু এখানে ছিল তার উপর কিন্তু নির্ভর করে না। আর কি এখানে কোনো রাসায়নিক আবহবিকারের কথা উনি বলেননি। এখন আবহবিকার যে দেখা যাচ্ছে, ক্ষয় যে হচ্ছে, সমপ্রায় ভূমিতে পরিণত হচ্ছে, এখানে শুধুমাত্র তিনি নদী এবং বায়ুর কাজের কথা বলেছেন। তিনি কিন্তু কোনো প্রকার রাসায়নিক ক্ষয়ের কথা উল্লেখ করেননি। সুতরাং এটাও একটা সমালোচনা, তিনি এটা বলেননি। তিনি উলম্ব অবঘর্ষের কথা বলেছেন। নদীর ক্ষয় উলম্বভাবে ক্ষয় পায়, কারণ সেই জন্যই প্যারালাল রিট্রিটমেন্টটা ঘটে। ওপর থেকে নিচে পর্যন্ত ক্ষয়ে যাচ্ছে, পুরোটা রিট্রিট হচ্ছে, পশ্চাৎ অপসারণ হচ্ছে এই কারণে। এটা হলো। কিন্তু ক্রিকমে বলছেন অবঘর্ষ ঊর্ধ্বমুখী হতে পারে, পার্শ্বমুখীও হতে পারে, পার্শ্বমুখীও হতে পারে, পাশাপাশি ক্ষয়ও হতে পারে। তো সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে, কিন্তু কিং সেই কথাটা বলেননি। এখন কিং এর মতে সমুদ্রপৃষ্ঠের অবনমনের মাধ্যমে এখানে ক্ষয়জাত যে সমপ্রায় ভূমি, সেটা তৈরি হয়েছে সমুদ্রপৃষ্ঠের অবনমনের মাধ্যমে। তো আফ্রিকাতে যদি সমীক্ষা করা হয় তাহলে দেখা যাবে এই যে সমপ্রায় ভূমি, সেটা সমুদ্রের কাছে প্রথমে তৈরি হয়, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে তৈরি হয়, তারপর ধীরে ধীরে সেটা মহাদেশের দিকে বিস্তৃত হতে থাকে ক্ষয়জাত অংশগুলো। সুতরাং শুধুমাত্র যে সমুদ্রপৃষ্ঠ অঞ্চলে, সমুদ্রের একেবারে উপকূল অঞ্চলেই যে শুধু দেখা যায় সেটা কিন্তু নয়, তার আভ্যন্তর ভাগেও দেখতে পাওয়া যায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আমরা বলতে পারি কিং এর সমালোচনা, কিন্তু তারও মতবাদটাকে আমরা গুরুত্ব দিই, কারণ এই যে প্যারালাল রিট্রিট, এই যে বিষয়টা, তো সেটা সেটা ইম্পর্টেন্ট, সেটাও এখানে বাস্তব, তার ভিত্তি রয়েছে। আরেকটা বিষয় কি, কিং সিমাটোজেনিকে বেশি প্রাধান্য দিয়েছেন। এইখানে এই টার্মটা মনে রাখবেন। সিমাটোজেনি কথাটা বিভিন্ন জায়গাতে পাবেন। সিমাটোজেনি কথাটা বিভিন্ন জায়গাতে পাবেন। সিমাটোজেনি কি না, উলম্ব উত্থান, কোনো একটা ভূমিরূপের উলম্ব উত্থান। তিনি এই যে ভূমিরূপ বিবর্তনের সূত্রপাতের কথা বললেন, সেটা উলম্ব উত্থানের কথা সেখানে তিনি বলেছেন। অর্থাৎ কোনো একটা ভূমিরূপ রয়েছে, সেটা ধীরে ধীরে ওপর দিকে উঠছে, তার উত্থান হচ্ছে, এবং সেটা আড়াআড়ি নয়, অন্য কোনোভাবে নয়, সেটা কিন্তু উলম্বভাবে উত্থান হচ্ছে, সেটাকে তিনি সিমাটোজেনি বলেছেন। তিনি মহীভাবক গিরিজলী আলোড়নের কথা বলেননি। তো এটাও তার মতবাদের একটা গুরুত্বপূর্ণ দিক। তো যে কোনো মতবাদের মতোই তার মতবাদেতেও কিছু ত্রুটি রয়েছে, কিন্তু অবশ্যই তার প্রাসঙ্গিকতা আছে, গুরুত্ব আছে। কি কি প্রাসঙ্গিকতা আছে, কি কি গুরুত্ব আছে, সেটা আমরা দেখলাম। তো ওভারঅল এখানে আমরা কিং এর থিওরিটা এরকম ভাবে পাচ্ছি। এরপরে যে বিষয়টা এখানে দেখুন, এই ছবিতে দেখানো আছে ধীরে ধীরে পেরিপ্লেন কিভাবে পরিণত হচ্ছে, সেটা ধীরে ধীরে ইনসেলবার্জ থেকে আস্তে আস্তে সেটা বর্নহাট, সেখান থেকে ক্যাসেল কাপ, এবং প্রায় সমতল অংশে পরিণত হচ্ছে। এইভাবে চলছে। এবার দেখুন আমাদের সিলেবাসে যেরকম বলা আছে সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক কনসেপ্ট।
তো এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করছিলাম সেগুলো কিন্তু সব সাইক্লিক কনসেপ্ট, অর্থাৎ চক্র, চক্রাকার আবর্তন। একটা ভূমিরূপ, সেটা উত্থান হলো, ক্ষয় হলো, আবার উত্থান হলো, আবার ক্ষয় হলো, এইভাবে চলতে থাকে, চক্রাকার পদ্ধতিতে চলতে থাকে, যেটা আমরা ক্ষয়চক্র বলি। কিন্তু আমাদের সিলেবাসে এখানে অচক্রীয় মতবাদও রয়েছে, নন সাইক্লিক কনসেপ্ট। এই জিনিসটা কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা সম্পূর্ণভাবে আলাদাভাবে ক্ষয়ের কথা বলা হয়েছে। চক্র ধারণাটাকে অস্বীকার করা হয়েছে, বাদ দেয়া হয়েছে। ডেভিস বা পিঙ্ক, প্রথমত ডেভিসকে সমালোচনা করে পিঙ্ক তার তত্ত্ব দিয়েছে, কিন্তু অনেকটা পরে 1970 নাগাদ হ্যাক এই তত্ত্বটা আনছেন, এবং ডেভিস তার তত্ত্বটা কবে এনেছেন? 1899-তে। তাহলে এত বছর পর, 71 বছর পর হ্যাক একটা নতুন ধরনের কথা বলছেন, অচক্রীয় মতবাদ, নন সাইক্লিক কনসেপ্ট, সেটা নিয়ে আসছেন। এবং অ্যাপেলেশিয়ান পর্বতের সন্নিহিত অঞ্চলে এই ভূমিরূপ বিবর্তন সম্পর্কে তিনি গবেষণাটা করে এই তত্ত্বটা তিনি দিয়েছিলেন। এটা কিন্তু একটা আলাদা প্রশ্ন হতে পারে, কবে তিনি তত্ত্বটা আনলেন, এই প্রশ্ন করা হয়। হাইরার্কি বিভিন্ন রকম সাজাতে দেওয়া হয়, ডান দিক বাদিক মেলাতে দেওয়া হয়, কখন কোন তত্ত্বটা আসছে এবং আগের কোন তত্ত্বের প্রভাব তার উপর রয়েছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এর আগে যখন আমি পাত সংস্থান, সমস্থিতি, মহিসঞ্চরণ এগুলো আলোচনা করেছি, সমুদ্রকে বিস্তৃতি, দেখবেন কোন সময়ে হয়েছে আমি সেটা বলেছি, এবং কোন তত্ত্বের উপর কোন তত্ত্বের প্রভাব ছিল, কোন ভৌগোলিক কার তত্ত্বটাকে নিয়ে তার তত্ত্ব বিস্তার করেছেন, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানেও সেই বিষয়টা এরকম, যে হ্যাক তার অচক্রীয় মতবাদ দিলেন 1970-এ, পরবর্তীকালে আরো কয়েকজন তার এই তত্ত্বটাকে সমর্থন করেছেন এবং আরো বিস্তারিত আলোচনা করেছেন। যাই হোক, আমরা এবার তত্ত্বের যে বেসিক টার্ম, বেসিক যে বিষয়, সেটাতে আসব। সেগুলো কি? যে কোনো ক্ষয়চক্র ভূপৃষ্ঠে পাওয়া যায় না, কারণ ভূগঠনের যে শক্তির যোগান সেটা সবসময় পরিবর্তিত হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা ভূমিরূপ পরিবর্তনের সাথে সাথে ভূপৃষ্ঠ মানিয়ে নেয় এবং ভারসাম্যে থাকার চেষ্টা করে। এই ভারসাম্য কথাটার উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ এই যে ভারসাম্য, ইকুইলিব্রিয়াম, এই টার্মটা কিন্তু এই তত্ত্বের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এই টার্মটা। এটা আমরা পরবর্তীকালে দেখব, কারণ এই তত্ত্বটাকেই ডায়নামিক ইকুইলিব্রিয়াম কনসেপ্ট বলা হচ্ছে। ডায়নামিক এবং ইকুইলিব্রিয়াম, ভারসাম্য, পরিবর্তনশীল ভারসাম্য। এই ভারসাম্য আসার চেষ্টা কিন্তু সবসময়তেই করছে ভূমিরূপটা। কিভাবে করছে সেটা আমরা চিত্রে আলোচনা করব, ছবিতে আমরা দেখব। আচ্ছা, এখানে কি বলছেন সেটা দেখব। প্রথমত একটা ওপেন সিস্টেম, এটাও আবার একটা প্রশ্ন হওয়ার জায়গা, যে ওপেন সিস্টেম কোনটা আর ক্লোজ সিস্টেম কোনটা, কারটা ওপেন সিস্টেম, কারটা ক্লোজ সিস্টেম। ডেভিস যেটা দিয়েছিলেন তত্ত্ব, সেটা কিন্তু একটা ক্লোজ সিস্টেম। কেন ক্লোজ সিস্টেম? কারণ সেখানে বাইরে থেকে কোনো শক্তি পদার্থ আসছে না বা যাচ্ছে না, ক্লোজড। আর এইখানে ওপেন সিস্টেম মানে বাইরে থেকে পদার্থ আসছে, শক্তি আসছে, শক্তি পদার্থের আদান প্রদান হচ্ছে। তো এটা একটা এমসিকিউ হওয়ার জায়গা, যে এই যে তত্ত্বগুলো আছে, সাইকেল অফ ইরোশন বা নন সাইক্লিক কনসেপ্টগুলোর মধ্যে কোনটা ওপেন সিস্টেম, কোনটা ক্লোজ সিস্টেম? The shape of landform
reflect the balance between the resistance of the underlying material to erosion and the erosive energy of the active process. তাহলে ভূমিরূপের আকৃতি কেমন হবে সেটা কিসের উপর নির্ভর করে? ব্যালেন্সের উপর। কিসের ব্যালেন্স? না ওই শিলাটা কতটা রেজিস্ট্যান্স দিতে পারছে, কতটা সেটা শক্তিশালী, কতটা কঠিন পদার্থ সেই শিলাটা, এবং ইরোসিভ এনার্জি কতটা পাওয়ারফুল, যে ক্ষয়কারী শক্তি রয়েছে সেটা কতটা পাওয়ারফুল সেইটা, এবং শিলাটা কতটা শক্তিশালী তার উপরে কিন্তু এটা নির্ভর করে। ওকে, আর কি বলছেন? দ্য ল্যান্ডস্কেপ অ্যান্ড প্রসেস দ্যাট ফ্রম it are part of an open system which is steady at balance. তাহলে এই ভূমিরূপ বিবর্তনের প্রক্রিয়া এটা একটা ওপেন সিস্টেমের অন্তর্গত এবং এটা সবসময়তেই একটা ব্যালেন্স মেনটেন করে চলে। কিসের ব্যালেন্স মেনটেন করে চলে সেটাও আমরা দেখব। তো চোরলে এবং স্টলার এটাকে কিন্তু সমর্থন করেছেন। একটু আগে বলছিলাম হ্যাক তত্ত্বটা অবতারণা করলেন 1970 নাগাদ। পরবর্তীকালে এই চোরলে এবং স্টলার এরা কিন্তু সেই তত্ত্বটাকে সমর্থন করেছেন। এটা কিন্তু তত্ত্বটাকে সমর্থন করেছেন। তো এর একটা উন্মুক্ত প্রণালী উনি বলেছেন এবং হ্যাকের ধারণা অনুযায়ী ভূমিরূপের অপরিবর্তিত অবস্থা বলতে এটা নয় যে ভূমিরূপ স্থিতিশীল। ভূমিরূপ যে স্টেবল রয়েছে, ক্ষয়চক্র নেই মানে ক্ষয় নেই এটা কিন্তু নয়। এটার উপর গুরুত্ব দেবেন। ক্ষয়ে চক্রের কথা উনি বাতিল করেছেন, চক্রের কথা মানে উনি নাকচ করেছেন, চক্র বলে কিছু নেই, কিন্তু ক্ষয় ক্ষয় তো রয়েছে। তাহলে ভূমিরূপ স্থিতিশীল এরকম নয় যে ভূমিরূপ যেমন আছে সেরকমই আসছে, কিন্তু একটা ভারসাম্যে অবস্থায় পৌঁছানোর চেষ্টা ভূমিরূপ সবসময় করছে। ভূমিরূপ সবসময় একটা ভারসাম্যে আশায় অবস্থার চেষ্টা কিন্তু সবসময় করছে। সেটা কিভাবে ভারসাম্যে আসছে সেটাই হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরির মূল কথা। কতগুলো প্রসেস আছে, কিছু কিছু ধাপ আছে, কিছু কিছু টাইপ আছে, সেইগুলো আমরা পরপর দেখব। আবহবিকার চলছে, ক্ষয় চলছে, ভূমিরূপের উচ্চতা কমছে, কিন্তু কিন্তু এখানে গুরুত্ব দিতে হবে ঢাল, ভূমির বন্ধুরতা, ঢালের দৈর্ঘ্য, নদী খাতের দৈর্ঘ্য, নদীর যে নতি ঢাল সেইটা অপরিবর্তিত থাকছে। এইটাই কিন্তু আমরা বলতে পারি তত্ত্বের মূল কথা। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পুরো তত্ত্বটাকেই বুঝতে পারবো। পুরো তত্ত্বটাকে তাহলে আমরা বুঝতে পারবো। এটা বোঝা যাচ্ছে কি? এখানে আমরা ছবিটাতে চলে আসব। দেখুন এখানে যত সময় যাচ্ছে, সময় এটা উল্টো দিকে করা আছে, সময়ের সাথে সাথে ভূমিরূপের ঢালটা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু দেখুন এই উপরের ভূমিরূপটাকে যেমন দেখতে, নিচের ভূমিরূপটাকেও কিন্তু একই রকম দেখতে। উপরে ভূমিরূপটা, তারপরে যতগুলো ভূমিরূপ আছে, যখনই উচ্চতা কমছে ভূমিরূপের ক্ষয় হচ্ছে, কিন্তু ভূমিরূপটা আমরা একই রকম দেখতে পাচ্ছি। তার ঢাল এখানে দেখুন, এই ঢাল এখানে যে ঢাল আছে ভূমিরূপের, এখানেও সেম ঢাল আছে, নদীটা সেম, নদীর উপত্যকা কতটা চওড়া এখানে যতটা থাকবে এখানেও ততটাই থাকবে। শুধুমাত্র কি কমছে? উচ্চতাটা এখানে কমে যাচ্ছে, উচ্চতাটা এখানে কমে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরি। কি বলছি বোঝা যাচ্ছে? ভূমিরূপ কিন্তু সবসময় ভারসাম্যে রয়েছে, যেমনটি ছিল ভূমিরূপ, ভূমির রূপটা তেমন রয়েছে। উচ্চতা কমছে, ক্ষয় হচ্ছে, কিন্তু ভূমিরূপটা যেমন দেখতে ছিল
সেই রকমই দেখতে আছে। এটা আরো এক্সাম্পল দিয়ে আমরা জানবো পরে, কিন্তু এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন যে এই যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি, অর্থাৎ গতিশীল ভারসাম্য তত্ত্ব, অর্থাৎ এই যে গতিশীল সময়ের সাথে সাথে, গতিশীল মানে কি সময়ের সাথে সাথে ক্ষয়, উচ্চতা কমছে, কিন্তু একটা ভারসাম্যে রয়েছে। যেমনটা ছিল আগে, এখনো কিন্তু সেই ভারসাম্য, সেই ভূমিরূপ, সেই আকৃতি, সেই ঢাল সেটা বজায় রেখেছে। সময়ের সাথে সাথে সেটা সে বজায় রেখেছে। এটাই হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরির মূল কথা। একটু আমাকে মেসেজ করে জানাবেন যে বিষয়টা বোঝা যাচ্ছে কিনা, আমি যতটুকু বললাম সেটা বুঝতে পেরেছেন কিনা। তারপরে আমি এই পরবর্তী অংশটা বলবো, আরো ডিটেলে আসবো। একটু মেসেজ করে আমাকে জানাবেন ঝটপট, দেরি না করে। হ্যালো। একটু জানাবেন। শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো। যাই হোক, এত এত পরে রিপ্লাই দিলে হবে না, আপনি একটু অ্যাক্টিভ থাকুন। আচ্ছা, তাহলে এটা হলো। এবার এই যে ইকুইলিব্রিয়ামে আসার যে প্রবণতা, সমতা পরিস্থিতিতে আসার যে প্রবণতা, সেখানে তিনটে বিষয় রয়েছে, তিনটে টাইপ রয়েছে, তিন ধরনের ভারসাম্য অবস্থা হতে পারে। তিন ধরনের। একটা হচ্ছে ডিকে ইকুইলিব্রিয়াম, আর একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে ডাইনামিক মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম। ডিকে ইকুইলিব্রিয়াম, ডিকে ডিকে ইকুইলিব্রিয়াম কোনটা? যেটা হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে ভূমিরূপটা ধীরে ধীরে বার্ধক্য অবস্থায় যখন পৌঁছে যায়, তখন সেটা আমরা বলছি ডিকে ইকুইলিব্রিয়াম। ডিকে ইকুইলিব্রিয়াম ধীরে ধীরে বার্ধক্য অবস্থায় পৌঁছাচ্ছে। তো সেটাকে আমরা বলছি ডিকে ইকুইলিব্রিয়াম। ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ভূমিরূপটা উচ্চতাটা কমে, কিন্তু
তার মধ্যে সিমিলারিটি দেখতে পাওয়া যায়। যেটা আমরা এই তত্ত্বটাতে পড়ছি, ডাইনামিক ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যেখানে ভূমিরূপের উচ্চতা কিন্তু ক্রমাগত কমছে, কিন্তু ক্ষয় সঞ্চয়ের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু ভূমির রূপটা একই রকম প্রায় দেখতে রয়েছে, তাকে আমরা বলছি ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আরেকটা হচ্ছে ডাইনামিক মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম। ডাইনামিক মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম, যেখানে সময়ের সাথে সাথে গুণগত মান সেটা পরিবর্তিত হয় এবং ধাপগুলো পরিবর্তন হয়। আমরা একটা ছবি দেখলে বুঝতে পারবো, আরো ডিটেলে ভালো করে বুঝতে পারবো যে যখন এই দেখুন এখানে ডিকে ইকুইলিব্রিয়াম, যেটা সময়ের সাথে সাথে এদিকে সময় মাপা হচ্ছে, যত আমরা সময়ের দিকে যাচ্ছি এদিকে সময়ের দিকে এগোচ্ছি, ভূমিরূপের উচ্চতাটা কিন্তু ক্রমাগত কমছে, যেখানে বলা হচ্ছে কি ধীরে ধীরে বার্ধক্য অবস্থায় পৌঁছাচ্ছে, তখন ভারসাম্য অবস্থায় পৌঁছাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিকে ইকুইলিব্রিয়াম। তো ছবিতে আমরা সেরকম দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে উচ্চতা কমে যাচ্ছে, এদিকে বার্ধক্য অবস্থা, শেষ পর্যায়ে সেইখানে ভারসাম্য অবস্থায় পৌঁছাচ্ছে ভূমিরূপটা। আর ডাইনামিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এখানে কিন্তু একদমই ভূমিরূপটা ওঠানামা 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 করছে, কিন্তু সময়ের সাথে সাথে এর উচ্চতা কিন্তু একই থাকছে। এটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট ডাইনামিক ইকুইলিব্রিয়াম, অর্থাৎ উচ্চতাটা সেম থাকছে, উপর নিচে কিছু সময়ের জন্য উচ্চতা সামান্য কমছে, কিন্তু ওভারঅল উচ্চতা কিন্তু একই রকম থাকছে। ডাইনামিক মেটাস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ধীরে ধীরে উচ্চতা কমছে, এখানেও কিন্তু ওপর নিচে এটা হচ্ছে। তো এটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আর উচ্চতাটা কমে যাচ্ছে ধাপে ধাপে, ভূমিরূপের বিষয়টা একই রকম থাকছে, তাকে বলা হচ্ছে ডায়নামিক মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম। ডায়নামিক ঠিক আছে, ছবিটা খুব ভালো করে বুঝলে পুরো তত্ত্বর বিষয়টা ভালো করে বোঝা যাবে। ডিকে, স্টেডি স্টেট, ডায়নামিক, ডায়নামিক মেটাস্টেবল। এই ডায়নামিক মেটাস্টেবলের মধ্যেই স্টেডি স্টেট একটা ইম্পর্টেন্ট, স্টেবল থাকছে অংশটা। তো বৃষ্টিপাতের সাথে সাথে পুঞ্জিত ক্ষয় দেখা যায়, সবকিছু দেখা যায়, সয়েল ক্রিপ, মৃত্তিকাপাত দেখা যায়, কিন্তু সেই এলাকাটা আবার পুনরায় ভারসাম্য অবস্থায় পৌঁছে যায়। তো যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন অংশের উচ্চতা ঢাল সাম্য অবস্থায় পৌঁছাচ্ছে, শক্তি ব্যালেন্স অবস্থায় পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বলছি রিকভারি টাইম বা রিল্যাক্সিং টাইম। যতক্ষণ না পর্যন্ত এটা পরিবর্তন হয়ে স্টেবল অবস্থায় পৌঁছাচ্ছে, ততদিন এটা আমরা দেখতে পাবো।
এবার আমরা আরেকটা এক্সাম্পলে আসব, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, একটা কেস স্টাডি এখানে দেখানো আছে, এটার উপর গুরুত্ব দেবেন, ভালো করে করবেন, তাহলেই কিন্তু বোঝা যাবে পুরো ব্যাপারটা যে কিভাবে বলা হচ্ছে যে ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরি। ধরে নিন কোনো একটা অঞ্চল, ভূপৃষ্ঠের নিচে একটা অনুভূমিক স্তর রয়েছে যেখানে পরপর বেলে পাথর আর কাদা পাথর রয়েছে। উপরের স্তরে বেলে পাথর, তার মাঝে কাদা পাথর এবং তার নিচে আবার বেলে পাথর। তো এইভাবে শিলা গঠনটা সেখানে রয়েছে। তো প্রথমে ওপরের অংশ বেলে পাথর, সেটা নদী উপত্যকা, আমরা দুটো নদী উপত্যকা দেখতে পাচ্ছি এখানে, সেটা রয়েছে। এবং নদী উপত্যকা যখন আস্তে আস্তে ক্ষয় পাবে, সেই উপত্যকাটা ধীরে ধীরে কাদা পাথরে চলে যাবে। কাদা পাথরটা নরম, বেলে পাথরটা কঠিন, কাদা পাথরটা কিন্তু নরম। তো বেলে পাথর একটা সময় নিশ্চিহ্ন হয়ে যাবে, কাদা পাথরটা প্রকাশিত হবে। যেহেতু কাদা পাথরের ক্ষয় ক্ষমতাটা কম, প্রতিরোধ ক্ষমতা কম, ক্ষয় ক্ষমতা নয়, প্রতিরোধ ক্ষমতা কম, সেটা কিন্তু প্রশস্ত উপত্যকা তৈরি করবে এবং ঢাল তৈরি করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্তরে কাদা পাথর ছিল, সেইখানে নদীটা চলে এসেছে, উপরের পুরো যে বেলে পাথরের লেয়ারটা ছিল সেটা কিন্তু অপসারিত হয়ে গেছে, অপসারিত হয়ে গেছে। তাহলে পরবর্তী যে পর্যায়ে, পরবর্তী যে লেয়ার, সেই লেয়ারে কিন্তু নদীটা প্রথিত হয়ে গেছে। তো এটা হলো। তারপরে তৃতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে কি হবে, কাদা পাথরের যে লেয়ারটা ছিল সেটা কিন্তু খুব দ্রুত অপসারিত হয়ে যাবে। কাদা পাথরের লেয়ারটা খুব দ্রুত অপসারিত হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আবার এটা বেলে পাথরের কাছে চলেছে। তাহলে কি হলো জিনিসটা, আমরা প্রথমে যে ভূমিরূপটা প্রথমে দেখতে পাচ্ছি, যে ভূমিরূপের অংশটা, নদীর উপত্যকা যেরকম ছিল, ভূমিরূপের ঢাল গভীরতা যতটা ছিল, প্রথম যে যা ছিল শেষেও কিন্তু একই রকম থাকছে, এখানে যেমন ছিল এখানেও তেমনটা থাকছে। তো অর্থাৎ উচ্চতা কিন্তু কমছে, ভূমিরূপের পরিবর্তন কিন্তু হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা সেই একই রকম ভারসাম্যে পৌঁছানোর অবস্থা করছে। অর্থাৎ প্রথমে যা ছিল এখানে সেই রকমই অবস্থাটা কিন্তু থাকছে। এটাই হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরি। অর্থাৎ সময়ের সাথে সাথে ভূমিরূপের পরিবর্তন, ভূমিরূপের বিবর্তনটা হচ্ছে এবং একটা স্টেবল অবস্থায় কিন্তু এসে পৌঁছাচ্ছে ভূমিরূপটা। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কেস স্টাডি দেয়া রয়েছে। এই উদাহরণটা এখানে দেয়া রয়েছে, এই যে বেলে পাথর বা স্যান্ডস্টোন, মাঝে কাদা পাথর বা শেল, এবং এই ঢালটাও স্টিফ হয়, খাড়া ঢাল দেখতে পাওয়া যায় উপত্যকার দুদিকে, এবং ধীরে ধীরে এটা একটা ব্যালেন্স অবস্থায় পৌঁছায় এবং এটা সাম্য ভূমিরূপে পৌঁছায়। এই যে ব্যালেন্স অবস্থা, ইকুইলিব্রিয়াম, এই ব্যালেন্স অবস্থায় আসার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরি। ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরি, এটা হলো। এরপরে আমরা হ্যাকের মতবাদের সমালোচনাতে আসব। যেমন যে কোনো তত্ত্বে, যে কোনো থিওরিতে আমরা সমালোচনা পাই, এখানে আমাদের কিন্তু হ্যাকের তত্ত্বের সমালোচনাতে আমরা আসব। কি বলা হচ্ছে এখানে, এখানে বেস লেভেল অফ ইরোশন যে ধারণাটা, সেটা কিন্তু বলা হয়নি। অর্থাৎ এই যে বেলে পাথরের পর কাদা পাথর, তারপরে আবার বেলে পাথর, এই যে নদী নিচে নিচে নিচের দিকে নেমেই যাচ্ছে, তারপরে আবার কাদা পাথর, তারপরে আবার বেলে পাথর, নদী কিন্তু নিচের দিকে নামছে, কোথায় গিয়ে থামবে
সেটা বলা নেই। সেটা ডেভিসের তত্ত্বে বলা ছিল যে সমুদ্রপৃষ্ঠের যে যতটা পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ, যতটা গভীরতা পর্যন্ত, সেই সমতলটাই হচ্ছে নদীর ক্ষয়ের শেষ সীমা। তার নিচে কিন্তু আর ক্ষয় হয় না। তার নিচে কিন্তু আর ক্ষয় হয় না। তো এইটাই হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, সরি, বেস লেভেল অফ ইরোশন। কিন্তু এই কথাটা হ্যাক বলেননি। তাহলে এটা তার তত্ত্বের একটা দুর্বলতর দিক। এটা একটা বিষয়। আর কি, ডেভিসের ধারণা অনুযায়ী সমোন্নত একটা উত্থিত সমপ্রায় ভূমি নির্দেশ করে। কিন্তু এরকম সমপ্রায় ভূমি বা এই ধরনের যে কনসেপ্টগুলো, একটা অঞ্চলে উচ্চ পার্বত্য অংশ ছিল, উঁচু ভূমিরূপ ছিল, তারপর ধীরে ধীরে সেটা ক্ষয় পেয়ে নিচে নিম্ন ভূমিতে অবতরণ করেছে, নিচে নেমেছে, উচ্চতা কমেছে, সমতলীকরণ ঘটেছে, এটা কিন্তু তিনি বলেননি। তো এটাকেই যে হ্যাকের ধারণা, যেটা ইউরোপীয় ভূতত্ত্ববিদ তারা কিন্তু এটা মনে করেন না। কারণ এই যে আগের অবশিষ্টাংশ বা সমপ্রায় ভূমি, এই সমপ্রায় ভূমির কথা সমস্ত যারা সাইক্লিক কনসেপ্ট দিয়েছেন তারা কিন্তু প্রত্যেকে সমপ্রায় ভূমির কথা বলেছেন। হ্যাক কিন্তু কোনো সমপ্রায় ভূমির কথা বলেননি। কোনো সমপ্রায় ভূমির কথা তিনি বলেননি। এবং তিনি বলছেন কি, বর্তমান যে ভূমিরূপ সেটা মূল বিষয়গুলির উদ্ভব বর্তমানকালেই ঘটেছে, অতীতকালে নয়। তাহলে আরেকটা কনসেপ্ট, প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, এই কথাটা হটন বলেছিলেন। তো এখানে কিন্তু তিনি এই কথাটাকেও নাকচ করে দিচ্ছেন যে অতীতের ভূমিরূপ, অতীতের কিছু ছাপ, সেই বিষয়টা কিন্তু নয়। বর্তমান ভূমিরূপ সেটা বর্তমানকালে ঘটেছে, সুদূর ভূমির ভূতাত্ত্বিক অতীতে সেটা হয়নি, সেই ছাপ কিন্তু নেই। আর কি, গতিশীল ভারসাম্য কোনো নির্দিষ্ট সময়ের পরিসরে বর্তমান পদ্ধতির কার্যকলাপ, তার ভূমিরূপ, তার প্রেক্ষিতে ভূমিরূপটা কিন্তু ব্যাখ্যা করা যায় না। অতীতের কোনো কিছু সেই বিষয়টাতে ব্যাখ্যা করা যায় না। বেশিরভাগ অঞ্চলেই একটা ভূমিরূপের দীর্ঘ ইতিহাস থাকে, জটিলতা থাকে, সেটা আমরা জানি। তো হ্যাক যতই বলুন যে অতীতের কোনো বিষয়ের সাথে কিছু সম্পর্ক নেই, সেটা কিন্তু বাস্তবসম্মত নয়। সেটা কিন্তু বাস্তবসম্মত নয়। তাহলে এটাও তার তত্ত্বের একটা সমালোচনা যে অতীতের ভূমিরূপের সাথে বর্তমান ভূমিরূপের কোনো কিছুর কানেকশন নেই, এটাও কিন্তু সমালোচনা। এবার আমরা তত্ত্বটার মূল্যায়ন করব, যে কি গুরুত্ব আছে তত্ত্বটার, সেটা আমরা দেখব। তো গতিশীল ভারসাম্য ধারণাতে নদীর নিম্নক্ষয়ের কোনো বাধা থাকে না ধরে নেওয়া হয়েছে, যত দূর ইচ্ছা নদী ক্ষয় করে। এবং যেটা আমরা 3টে শিলার ক্ষেত্রে দেখেছি, তো সেখানে ভূমিরূপের উত্থান হচ্ছে না, ভূমিরূপের অপরিবর্তিত থাকছে। সেই তাহলে ক্ষয়চকের ধারণার এরকম ভূমিরূপের যে বিবর্তন, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে না। তো হ্যাক বলছেন যে ভূমিরূপের বিবর্তন প্রসঙ্গে যেটা বলছেন, কোন একটা অঞ্চলে ভূদৃশ্য পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। ঠিক আছে, এটাই তো ইকুইলিব্রিয়াম, ভারসাম্য অবস্থায় পৌঁছানোর এটাই প্রসেস, এটাই পদ্ধতি, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া। তো নিয়ন্ত্রকের যত পরিবর্তন হয় বিঘ্নতা লক্ষ্য করা যায়, এবং ভূমিরূপটা ভারসাম্য অবস্থায় ফেরার চেষ্টা করে। অর্থাৎ এখানে পরিবর্তন, নিয়ন্ত্রক পরিবর্তন বলতে ক্ষয়ের কথা বলা হচ্ছে। তো ক্ষয় যত পাচ্ছে সেটা দ্রুত সাম্য অবস্থায় ফিরে আসছে। তো যাই হোক, এখানে পেরি রাইস একটা কথা বলেছেন, টু অ্যান এক্সটেন্ট অল ল্যান্ডফর্ম আর
প্রিজনার্স অফ দ্য রিভলিউশনারি হিস্ট্রি, এই কথাটা কিন্তু রাইস বলেছেন। অর্থাৎ তার সাথে এই তত্ত্বের কিন্তু মিল নেই। তো যাই হোক, ক্ষয়চক্র রয়েছে, রাইস এটা বলতে চেয়েছেন সমালোচনা করে। তো শেষে আমরা এটা বলতে পারি যে এটা ক্ষয়চক্র ধারণা, একটা পরিপূরক ধারণা হিসেবে বর্ণনা করা যায়। কারণ এরকম হয় না যে পুরোপুরি কোনো একটা অঞ্চলে সবসময় ক্ষয়চক্র দেখা যাবে। আবার এরকম নয় যে কোনো একটা অঞ্চলে সবসময় ক্ষয়চক্র সেখানে অনুপস্থিত থাকবে। ক্ষয়চক্র হতেও পারে, সে জায়গাতে নাও হতে পারে। যেখানে হচ্ছে না সেখানে হ্যাকের তত্ত্ব অনুযায়ীভাবে ওই ঘটনা ঘটছে, আর যেখানে ক্ষয়চক্র হচ্ছে সেখানে কিন্তু ধীরে ধীরে ক্ষয় পাচ্ছে। তো একটা অন্যটার পরিপূরক, একটা অন্যটার পরিপূরক, তো এটা আমরা বলতে পারি। আচ্ছা, চক্রীয় অচক্রীয় ধারণার মধ্যে কিছু তফাৎ রয়েছে, সেটা আমরা জানি। হটন ক্ষয়চক্র প্রথমে শুরু করেছিলেন, ডেভিস সেই ধারণাটা এগিয়ে নিয়ে যান। পেঙ্ক, কিং এরা চক্রীয় মতবাদ দিয়েছেন, আর অচক্রীয় মতবাদ দিয়েছেন হ্যাক, স্টলার, চোরলে। একটা সময় নির্ভর ক্ষয়চক্র। অচক্রীয় মতবাদটা সময় নির্ভর নয়, সময়ের ব্যাপারটা কিন্তু এখানে আসছে না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ একটা তফাৎ। যৌবন পরিণত বার্ধক্য পর্যায়ে দেখতে পাওয়া যায় ক্ষয়চক্রের ক্ষেত্রে, অচক্রীয় মতবাদের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায় না। তো একটা ক্লোজ সিস্টেম, একটা ওপেন সিস্টেম, এটা প্রথমেই বলেছিলাম। ঠিক আছে, তো তাহলে এটা এরকম ভাবে পার্থক্যগুলো আমরা করতে পারি। ঠিক আছে, ওভারঅল বিষয়টা বুঝতে পেরেছেন কি আমাকে একটু মেসেজ করে জানাবেন। তো পুরো ক্ষয়চক্র ধারণার যে চক্রীয় অচক্রীয় কনসেপ্টগুলো ছিল সেটা আমরা এখানে আলোচনা করলাম। মূলত পেঙ্কের তত্ত্ব, ডেভিসকে সমালোচনা করি, ডেভিসের তত্ত্বেরও অনেক বিষয় এখানে রয়েছে। তারপরে কিং এর তত্ত্ব, কিং এর মতবাদ, সেটাও সাইক্লিক কনসেপ্টের মধ্যে পড়ে, এবং নন সাইক্লিক কনসেপ্ট যেটা পরবর্তীকালে হ্যাক দিয়েছেন অনেক পরে, এবং সেটা স্টলার, চোরলে এরা সেটাকে সমর্থন করেছেন। তো ওভারঅল এটা, এই তত্ত্বটা আরেকবার বলবো এটাকে, যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। তো আপনারা পুরো অংশটা খুব ভালো করে পড়বেন, টার্মগুলো পড়বেন। আমি যতগুলো বলেছি প্রথম থেকে এখানে হাইলাইট করা আছে টার্মগুলো, সেগুলো পড়বেন। যে যে জায়গা থেকে পড়াতে পড়াতে আমি বলেছি এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউগুলো খুব ভালো করে পড়বেন, তৈরি করবেন। ওকে, তাহলে ক্ষয়চক্র এবং অচক্রীয় ধারণা, এই যে তত্ত্বটা, এর আলোচনা আমরা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।